ধরুন অপরাধ কোট আনকোট অভিযোগ যখনই উঠুক, যে কোনো সুস্থ মানুষ এবং যার কোনো আশঙ্কা নেই তার উচিত হচ্ছে তদন্তের মুখোমুখি হওয়া। তদন্ত হলেই পরিষ্কার বেরিয়ে আসবে যিনি অভিযোগ করেছেন সেটা কতটা সত্য, আদৌ সত্য কিনা। এবং আমাদের আইনে ব্যবস্থা আছে, যদি কারোর বিরুদ্ধে সম্মানহানি করার মিথ্যা অভিযোগ করা হয়, আইনে শাস্তিরও বিধান আছে। ফলে তদন্ত এড়িয়ে যাওয়ার মধ্যেই কিন্তু সন্দেহ লুক্কায়িত আছে। আমাদের ধরুন সব ক্ষেত্রেই এটা আইনে আছে কিনা আমি জানি না, যে দেরিতে হলে সেই অভিযোগ গ্রহণ করা যাবে না বা সেই অভিযোগ সম্পর্কেই সন্দেহ করা এবং সেই মহিলা সম্পর্কেই সন্দেহ প্রকাশ করা, এইটা বলা যায় যে অত্যন্ত অন্যায়। অভিযোগ উঠেছে, তদন্তকারী সংস্থা তদন্ত করবে, তদন্তে কোনো গাফিলতি আছে কিনা, তদন্ত কোনো পক্ষপাতিত্ব হচ্ছে কিনা, নিশ্চয়ই এগুলো দেখা উচিত। সেদিক থেকে বলবো যে এই যে তদন্ত এড়াবার জন্য বা এখনো পর্যন্ত এড়িয়ে গেছেন, আমরা দেখতে পাচ্ছি যে ধরুন দক্ষিণ কলকাতায় ল কলেজের ঘটনা, তাও দুদিন বাদই ভদ্রমহিলা অভিযোগ করেছেন এবং সে অভিযোগ নিয়ে পশ্চিমবাংলা তোলপাড়, কিন্তু দেখা যাচ্ছে ইনিও মহিলা এবং তার চেয়েও গুরুতর অভিযোগ, যে গর্ভপাতের অভিযোগ আছে, আরও অন্যান্য অভিযোগ আছে এবং সেই সব ভয়েস রেকর্ডও জনসমক্ষে এসছে বিভিন্ন পোর্টালের, বিশেষ করে বং নিউজের ইয়েতে পোর্টালে এসছে। ফলে সেইটা নিয়ে আপনি দেখবেন যে আমাদের কিন্তু সমাজের আলোড়ন বা বলা যায় মিডিয়াতে সেইভাবে কিছু দেখা যাচ্ছে না। সম্ভবত এখানেই প্রশ্ন, যে অভিযোগ প্রায় একই নেচারের, একজনের ক্ষেত্রে সমস্ত মিডিয়া হই হই করে এবং খুব সঠিকভাবেই নেমে পড়েছে এবং তার একটা রাজনৈতিক যোগাযোগ আছে। বিপরীতে উল্টো দিকে আপনার কার্তিক মহারাজেরও রাজনৈতিক যোগাযোগ আছে। ফলে একটা রাজনৈতিক যোগাযোগ আছে, হ্যাঁ, সেই কারণে যদি হইচই হয়, ঠিক অভিযোগ উঠবেই এবং উঠছে এবং এই অভিযোগের মধ্যে ন্যায্যতা পাবে। কার্তিক মহারাজ যেহেতু বিজেপি সংঘ পরিবারের সঙ্গে তার যোগাযোগ, হ্যাঁ, সেই জন্য কি নীরবতা অবলম্বন হচ্ছে, সেই জন্য কি এড়িয়ে যাওয়া হচ্ছে, বা খুব দুর্ভাগ্যজনক এবং একই সঙ্গে লজ্জাজনকও বটে যে তদন্তর কাজ নানাভাবে আটকানো হচ্ছে। যেখানে পরিষ্কার বলে দেওয়া উচিত, আপনি যখন করেননি তখন পুলিশের তদন্তের সম্মুখীন হতে ভয় পাচ্ছেন কেন, এটাই স্পষ্ট অবস্থান হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানাভাবে অভিযোগ হয়েছে, আজ প্রায় দিন 7 হয়ে গেল, হ্যাঁ, নানাভাবে, এমনকি আদালতে রাজ্য সরকারের উকিলেরও যে বক্তব্য, আমরা এখনই করা ব্যবস্থা নিচ্ছি না, ইত্যাদি ইত্যাদি। এক ক্ষেত্রে করা ব্যবস্থা, অন্য ক্ষেত্রে বলছে আমরা নিচ্ছি না। তাহলে কি রাজনৈতিক যোগের কারণেই? এ প্রশ্ন আছে। এছাড়াও যেটা বলার সেটা হচ্ছে যে সমাজের এই যে একই অপরাধ কোট আনকোট বা একই অভিযোগ, আইনের ভাষায় আরও স্পষ্ট হচ্ছে, একই অভিযোগের দুরকম প্রতিক্রিয়া, এইটা কিন্তু মারাত্মক বিপজ্জনক সমাজের ক্ষেত্রে, নাগরিক সমাজের ক্ষেত্রে, গণতান্ত্রিক সমাজের ক্ষেত্রে। এক জায়গায় রাজনৈতিক যোগ আছে দেখে আমি জোরের সঙ্গে রাস্তায় নামবো, আর এক জায়গায় রাজনৈতিক যোগ আছে দেখে আমি নীরব থাকবো। এই যে বলা যায় যে চয়েস করে প্রতিবাদ, এটা কার্যত অপরাধীদেরকে উৎসাহিত করে। আমি কাল রাজনৈতিক আনুগত্য পরিবর্তন করলে একই হবে। যে রাজনৈতিক আনুগত্যের কারণে কার্তিক মহারাজের ক্ষেত্রে নীরবতা, আজকে ল কলেজের যার বিরুদ্ধে অভিযোগ, সে যদি কালকে রাজনৈতিক আনুগত্য পাল্টে অন্যদিকে চলে যায়, একই অপরাধ
নীরব হয়ে যাবেন। সেই জন্য এই সমাজের ক্ষেত্রে এই ধরনের কাজ অত্যন্ত বিপজ্জনক। দ্বিতীয় দিক হচ্ছে যে কার্তিক মহারাজের ক্ষেত্রে নীরব থাকার আরও একটা কারণ আছে। কারণ তিনি যে রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত, সেইখানে যেমন বিজেপি, সংঘ পরিবার, তারা এই ধরনের কাজকে অপরাধ বলে মনেই করে না। আমি RSS-এর দ্বিতীয় সরসংঘ চালক মানে আপনার হচ্ছে গোলওয়ালকারের একটা বক্তৃতা আপনাদের দেখাবো। সেখানে তিনি কি বলছেন, কেন এই যে নীরবতা মানে হচ্ছে যে মনুবাদের প্রতি অনুগত। এই কার্তিক মহারাজের ক্ষেত্রে নীরব থাকা মানে RSS-এর দর্শনের প্রতি দুর্বলতা। কেন RSS মনে করে, কি বলছেন আপনার, another more courageous rule was that the first offspring of a married woman of any class must be fathered by a Nambudri Brahman, and then she could beget children by her husband. বিবাহের পরে প্রথম রাত এবং প্রথম সন্তান ব্রাহ্মণের ঔরসজাত হওয়া উচিত। তার মানে বুঝতে পারছেন যে তারা এটাকে, অর্থাৎ আপনি যদি শূদ্র হন, মানে মণ্ডল, বারোই, সাপুই, পাড়ই, হ্যাঁ, এই ধরনের যদি হয়, মানে শূদ্র হন, তাহলে যে কোনো শূদ্রের পরিবারের বিয়ের পরে তার সন্তানের তার ওয়াইফকে ব্রাহ্মণের ঘরে পৌঁছে দিতে হবে। প্রথম সন্তান এবং প্রথম রাত ব্রাহ্মণের সঙ্গে থাকতে হবে। এটা কে বলছেন? MS গোলওয়ালকার। কোথায় বলছেন? গুজরাট ইউনিভার্সিটির একটি সভায়। ভাবুন, গুজরাট ইউনিভার্সিটি ছাত্রদের সভায় MS গোলওয়ালকার এটা বলছেন। এবং 2রা জানুয়ারি 1961 সালে দিল্লি থেকে প্রকাশিত RSS-এর মুখপত্র, সেই মুখপত্রের অর্গানাইজারে 2রা জানুয়ারি 1961 সেটা প্রকাশিত হচ্ছেন। ফলে আসলে এই নীরবতার পিছনে একটা দর্শন, একটা আদর্শ, যে কারণেই দেখবেন ওই গুজরাট গণহত্যার সময় বিলকিস বানু, হ্যাঁ, তার অপরাধীদের ছেড়ে দিল কেন গুজরাট সরকার? এবং ছেড়ে দেওয়ার পরে দেখবেন বিজেপির নেতারা, কর্মীরা তারা গলায় মালা দিয়ে বরণ করছে। কেন? তারা এটাকে ধর্ষণ মনেই করে না, এটাকে অপরাধ মনেই করে না। ফলে সাধু মহারাজ কোট আনকোট, এবং আপনি যদি দেখেন রাম রহিম থেকে শুরু করে, রাম রহিমের যদি প্যারোল দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা নির্বাচনের আগে তাকে প্যারোল দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ধরনের ধর্মগুরুর দ্বারা যে কাজ, আমার ভাষায় সমাজের সচেতন অংশের মানুষের ভাষায় যেটা গঠিত অপরাধ, RSS, সংঘ পরিবার, বিজেপি সেটাকে মনে করে এটা তাদের পবিত্রতম কর্তব্য। সেই জন্যেই কার্তিক মহারাজ ব্যাপারে সুকান্ত মজুমদার বিজেপির প্রেসিডেন্ট ছিলেন, এখন যিনি সভাপতি হয়েছেন, সব ব্যাপারেই তো বলছেন তদন্ত চাই, ব্যর্থতা, মমতা সরকারের অপদার্থতা। এখানে একবারও বলতে শুনেছেন যে এটা মমতা সরকারের অপদার্থতা? কেন এখনো কার্তিক মহারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়নি? বরং বিজেপির দলের MP, দলের লয়াররা তার পক্ষে দাঁড়াচ্ছেন। এবং এরা বিশ্বাস করে মনুসংহিতায় নারী সম্পর্কে যা বলা আছে, আপনি শুনলে চমকে যাবেন। এরা মনে করে নারী নরকের দ্বার, হ্যাঁ, সেই জন্য তাদের যা খুশি ব্যবহার করা যায়। এবং এ ব্যাপারে আপনার মনুসংহিতার পৃষ্ঠা 83 সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যে অনুবাদ করেছেন, সেখানে কি বলছেন? ইহলোকে স্ত্রীলোক অপেক্ষা পাপশীল আর কিছু নাই। প্রজ্বলিত অগ্নি, ময়দানবের মায়া, ক্ষুরধার, বিষ, সর্প, মৃত্যু, এই সমুদায়ের সহিত তাহাদের তুলনা করা যায়। ভাবুন, সাপের সঙ্গে, বিষের সঙ্গে মেয়েদের তুলনা করছেন। মনুসংহিতার 83 পৃষ্ঠায় সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যে অনুবাদ করেছে তাতে আছেন।
এবং আরও যেটা মনুসংহিতা আরও কি বলছে দেখুন, স্ত্রীলোক ধনী পিত্রাদির গর্বে এবং নিজ সৌন্দর্য দর্পে স্বামীকে ত্যাগ করে তাকে রাজা বহু জনসমক্ষে কুকুর দিয়া খাওয়াইবেন। মানে কেউ যদি ডিভোর্স করেন এবং তার কোনো মহিলা যদি স্বামীকে ডিভোর্স করেন, যা আজকে স্বীকৃত, তার বাপের বাড়ির অবস্থা যদি ভালো থাকে এবং তিনি যদি এদের ভাষায় সুদর্শনা হন, তাহলে রাজার কাজ কি? সেই মহিলাকে, সেই মেয়েকে, সেই নারীকে কুকুর দিয়ে খাওয়াবেন। তো এই বিজেপি, সংঘ পরিবার, সুকান্ত মজুমদাররা, আজকে যিনি বিজেপির সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্যরা, তারা আদর্শগতভাবে মেয়েদেরকে এইভাবে দেখেন, যে কারণে ভারতীয় সংবিধান পাল্টে দিয়ে তারা মনুসংহিতা চালু করতে চাইছেন। এবং মনুসংহিতায় মেয়েদের কি অবস্থান দেখুন। হ্যাঁ, মনুশূদ্রদের যেমন পূর্ণ মানব মনে করতেন না, তেমনি নারীকেও করতেন না। মানে মেয়েরা মানবী নয়। তো একজন মেয়েকে যারা এটা বিশ্বাস করে, কার্তিক মহারাজেরা এটা বিশ্বাস করে, এটাই তাদের দর্শন, এটাই সুকান্ত মজুমদারদের দর্শন, এটাই শ্রমিক ভট্টাচার্যদের দর্শন, এটা শুভেন্দু অধিকারীদের আদর্শ, মনুসংহিতা। তো তারা তো কার্তিক মহারাজের পিছনে থাকবেই। আমার বলার, যারা নীরব আছেন তারাও কি এই দর্শনে বিশ্বাস করেন? তারাও কি মনুসংহিতা, নারী যা সম্পর্কে যা বলা আছে তারা বিশ্বাস করেন? তাহলে আজকে অবিলম্বে কার্তিক মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কড়া ব্যবস্থা নিতে হবে, বিচারের তদন্তের সম্মুখীন তাকে হতে হবে। এই দাবিতে কলকাতার রাজপথে কেন মিছিল মিটিং হচ্ছে না? হ্যাঁ, আমাদের দাবি অবিলম্বে এই ধরনের অপকর্ম যারা করে, কোনো ধরনের প্রোটেকশন কোনো স্তর থেকে, এমনকি আদালত থেকেও এই প্রোটেকশন আসা উচিত নয়। যদি আসে তাহলে বুঝতে হবে নট বাই ল, আইনের দ্বারায় নয়, মনুসংহিতার দ্বারাই পরিচালিত হচ্ছে। তাকে তো প্রোটেকশন দেওয়া হয়েছে। আমি আবারও বলি যে এই ধরনের অভিযোগকে তদন্ত হওয়া উচিত, এবং এই ধরনের অভিযোগ যদি কোনো রকম প্রোটেকশন পায় তাহলে অপরাধীরা উৎসাহিত হবে। এই ধরনের অপকর্ম করে যাওয়ার পরেও যদি আদালতের প্রোটেকশন পায় তাহলে আদালত সম্পর্কে, বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস, আস্থা, সংবিধানে বিচার ব্যবস্থার যে নির্দিষ্ট অবস্থান তাকে শ্রদ্ধা জানিয়েই বলছি, তাহলে কিন্তু মানুষের সন্দেহ দৃঢ় হবে। যেভাবে শুভেন্দু অধিকারী নানা ধরনের ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছেন, আদালত তাকে প্রোটেকশন দিয়েছে। হ্যাঁ, তিনি বলছেন মুসলিম এমএলএদের বিধানসভা থেকে টেনে বার করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এ কথা বলার পরেও ব্যবস্থা নেওয়া গেল না, কারণ মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট তাকে নিরাপত্তা দিয়েছে। ফলে এ ব্যাপারে মানুষের মধ্যে কিন্তু সন্দেহ দৃঢ় হবে, আদালতে কি বিচার পাওয়া যাবে? আদালত একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি বেশি ঝুঁকে আছে কিনা? হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের সংবিধান বিচার ব্যবস্থাকে যে দায়িত্ব দিয়েছে নিরপেক্ষভাবে বিচার করা যায়, এই গণতন্ত্রকে সুরক্ষিত করবে, সেটাই বিপন্ন হয়। ইদানিং আদালতের বিভিন্ন রায় সংবিধানকে এবং ভারতীয় সমাজকে বিপন্ন করছে। ওই এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি, যিনি একটা দেশের একটা নির্দিষ্ট অঞ্চলে মুসলমানরা থাকে বলে তাকে পাকিস্তান বলে উল্লেখ করেছেন, তিনি সংঘ পরিবারের আয়োজিত একটা সভায় গিয়েছেন, বলেছেন আজও পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা জানি না। ফলে এই ধরনের ঘটনা
যদি আদালত কি বলবো সুরক্ষা দেয়, তাহলে অপরাধীরা উৎসাহিত হবে। হ্যাঁ, অপরাধীরা নির্দিষ্ট একটি রাজনৈতিক শক্তির সঙ্গে, আরএসএস সংঘ পরিবার, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক রাখলে তারা জানে কেউ আমাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। যেমন শুভেন্দু অধিকারীর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারছে না। এটা গণতন্ত্রের বিপদ, ভারতবর্ষের সংবিধান উপর যে আক্রমণের সামিল বলে আমি মনে করি। আরএসএস সংঘ পরিবার, বিজেপি, তারা তো এই সংবিধানটাকে ক্রমাগত আক্রমণ করে চলেছে। ধর্মনিরপেক্ষতা ইত্যাদি সমাজতন্ত্র কথা বাদ দিতে চাইছে। এই ধরনের অপরাধীরা যদি প্রশ্রয় পায় আদালতের রায়ে, আমরা দেখেছি বাবরি মসজিদ ধ্বংসের অপরাধীরা প্রশ্রয় পেয়েছে, ফলে এতে ভারতবর্ষের গণতন্ত্র দুর্বল হয়। সংবিধান যে বিচার বিভাগে যে গুরুদায়িত্ব দিয়েছে তার প্রতি সুবিচার হয় বলে আমি মনে করি না, সুবিচার হচ্ছে বলে আমি মনে করি না।